লায়লা তুমি এদিকে কোথায় গিয়েছিলে? তুমি কোথায় লায়লা? শপিং এ গিয়েছিলাম। এসো। না আচ্ছা এসো তো। তুমি কিন্তু এখনো বললে না তুমি কোথায় গিয়েছিলে। হতো, কিন্তু এখন আর হচ্ছে না। আগ্রহটা বেড়ে গেল। ঠান্ডা আঙ্কেল বাড়ি গিয়েছিলাম। দিলরুবার সাথে দেখা হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ হয়েছে। কেমন আছে দিলরুবা? ওর সরলতা ঠিকই আছে, তবে আগের চেয়ে বুদ্ধিমতী হয়েছে, প্রতিবাদ করতে শিখেছে। তোমার কাছে মনে হয় দিলরুবার প্রশংসা করা ঠিক হচ্ছে না। অন্য প্রসঙ্গে যাওয়া যাক। জানতে পারি কি ও বাড়িতে কেন গিয়েছিল? না জানলে কি নয়? বেশ, বলতে আপত্তি থাকলে থাক। সব কৌতূহলের জবাবই যে পেতে হবে এমন তো কোনো কথা নেই। মাহমুদকে প্রথম থেকেই বুঝেছিলাম ছেলেটা ভালো না। কই আগে থেকে কথা বলিসনি? আগে থাকতে বললে আপনি মনে খুব কষ্ট পেতেন, তাই বলিনি। আমি করিমকে খাট পালং থেকে শুরু করে টাকা পয়সা এ পর্যন্ত যা যা দিয়েছি পাই পাই হিসেব করে আনবো। টাকা পয়সা সুদে আসলে ফেরত নিয়ে আসেন, ঠিক আছে, কিন্তু খাট পালং ফার্নিচার এগুলো এখন সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে না। আমি বলছিলাম কি দুলা ভাই, এগুলো বর্তমান বাজার মূল্যে ক্যাশ আদায় করলে কেমন? দরকার হলে আমি তাই করব, করিমকে আমি ছাড়বো না। দুলা ভাই, দিলরুবার দিকটা একটু ভেবে দেখা উচিত নয়? অবশ্যই দেখা উচিত। মাখন সব কিছু তাল দিবি না। তুমি কি বলতে চাও মায়না বেগম? মাহমুদের বাবার সঙ্গে আপনার যতই রেশারেশি থাক, মাহমুদ ছেলেটা ভালো। আমি যতটুকু জানি দিলরুবাকে পছন্দ করে। রেশারেশিতে যাবার আগে আর একটু ভেবে দেখলে হয় না? তোমাদের ভাও বোধ আমি বুঝতে পারি না। তুমি বলো একরকম, তোমার স্বামী বলে আর এক রকম। আমি আমার সিদ্ধান্ত নেব, 1 মাসের মধ্যে দিলরুবার বিয়ে দেব। বর হবে মাহমুদের থেকে শিক্ষিত ও বড় পণ্ডিত, বুঝেছ? কি কথা বললে? দোলা ভাই মুডটাই নষ্ট হয়ে গেল। একটা মেয়ের সঙ্গে ছিনিমিনি খেলতে তোমার লজ্জা করে না? এত সব কেন? কই এমন কিছু তো নয়। শাইন, তুমি গাড়ি থেকে বসো। ওকে বস। চাচি, আপনার অসুখের খবর পেয়ে ছুটে এলাম। এখন কেমন আছেন? প্রেশারটা একটু কমেছে, তবে জ্বর এখনো ছাড়েনি, পায়ে ব্যথা। চাচি, মানুষের জীবনটা কিন্তু আগে। মাহমুদ আমার কেমিক্যাল প্ল্যান্টে জয়েন করবে কি করবে না সেটা বড় কথা নয়। আমি আপনার মহল্লার সন্তান ছিলাম, ভাববেন সেজন্যই আমি আপনার জন্য কিছুটা কর্তব্য পালন করছি। আরে মাসুক, এদিকে এসো। ওয়ালাইকুম আসসালাম। দুইজনে কি করছো? শুধু পড়াশোনার কথাই বলবো না, সঙ্গে বর্তমানে কোন প্ল্যান নিয়ে এগোচ্ছি তাও বলবো। দুটোই বলো। পড়ছি ইন্টারমিডিয়েট, সেকেন্ড ইয়ার। একটা থ্রিলার লিখেছি, প্রকাশকরা এর মূল্য বোঝেনি। বর্তমানে আমি ইঁদুর নিয়ে ভাবছি। ইঁদুর? ইঁদুর নিয়ে ভাবছে মানে? এই দেশ কৃষি প্রধান দেশ,
দেশের প্রায় 80% লোক কৃষির উপর নির্ভরশীল। প্রতি বছর ইঁদুর কৃষকদের টনকে টন শস্য খেয়ে ফেলে। ঠিক। আমি ইঁদুর মারার আধুনিক যন্ত্র আবিষ্কার করব। তাই? আমাদের 68 হাজার গ্রাম, হ্যাঁ। প্রতি গ্রামেও যদি আমার 20টি করে যন্ত্র পৌঁছে, তাতেও 13,60,000 পিস পৌঁছে। প্রফিট খুব বেশি নয়, প্রতি পিসে 1 টাকা। কত লাভ? তোমার আইডিয়াটা মন্দ নয় তো। আপনিও পার্টনারশিপ আসতে পারেন। ক্যাপিটাল খুব কম, 16 কেজি 9 ইঞ্চি টিনের সিটে 2টো স্প্রিং, প্রতি পিসে ম্যাক্সিমাম 15 থেকে 18 টাকা। আচ্ছা, আসবো। তো তার আগে আমাকে তুমি বলো তো, পৃথিবীতে এত জিনিস থাকতে তুমি ইঁদুর মারা যন্ত্র আবিষ্কার নিয়ে এত বেশি মেতে উঠলে কেন? আমার প্রধান যেটা লক্ষ্য, সেটা হচ্ছে সাধারণ মানুষের শত্রু নিধন। আচ্ছা। আমরা তো ধনী নই, তবে আমার মগজটা খুব রিচ। ইঁদুর মারা যন্ত্র আবিষ্কার করতে গিয়ে দেখলাম ক্যাপিটাল কম, প্রফিট বেশি। তোমার আইডিয়াটাকে অ্যাপ্রিশিয়েট করতে হয়। ইউ আর রিয়েলি জিনিয়াস। সবাই এটা মানতে চায় না ফয়সাল ভাই, এখানেই আমার দুঃখ। আমি মানি। মাসু, এগুলি ভেতরে নিয়ে যাও। আর নুপুরকে বলো ফয়সালকে নাস্তা দিই। না চাচি, আমি আজকে খাবো না। আমার এই ছেলেটার মাথায় যত সব উদ্ভট জল্পনা কল্পনা। চাচি, আপনি কিন্তু খুব লাকি। আপনার 2 ছেলেই প্রতিভাবান। মাহমুদ যেমন, মাসুকুটি তেমন। কি যে বলো। চাচি, মাসুক যদি প্রতিভাবান না হবে, তাহলে এই বয়সে সে এই বৈষয়িক বুদ্ধিটা পেল কোত্থেকে? আমাকে বোঝান। ও চাচি, আমি আজকের উঠবো। একেবারে খালি মুখে তা কি করে হয় বাবা? চাচি, অন্য একদিন এসে খাবো, আজ আমি একটু তাড়া আছে, আমি আসি। চাচি, মানুষের জীবনটা কিন্তু আগে, কথাটা মনে রাখবেন। বেঁচে থাকো বাবা। দোয়া রাখবেন, আসি। একটা কথা সত্যি করে বলো তো দিলরুবা, তুমি কি মাহমুদকে ভালোবাসো? হঠাৎ এই প্রশ্ন কেন আমি? তোমার বাবা চাচ্ছেন অন্য পাত্রের সাথে তোমাকে বিয়ে দিতে। তার আগে আমার জেনে নেওয়া উচিত তুমি মাহমুদকে ভালোবাসো কি না। আমি ঠিক জানি না মামি। তোমরা আমাকে সং সাজিয়ে প্রায় প্রতিদিনই ও বাড়িতে পাঠিয়েছো। তোমরা চেয়েছো মামুদ ভাইয়ের সাথে আমার বিয়ে হোক। মামুদ ভাইকে আমারও ভালো লাগে। এই ভালো লাগাকে ভালোবাসা বলে কিনা আমি জানি না, তবে আমার বাবাকে বাড়িতে এসে অপমান করবে এরকম মানুষকে আমি সহ্য করব না। তোমাদের কাণ্ড কারখানা আমার মাথায় ঢোকে না। জাফর কিরে, শেষ পর্যন্ত তোদের না বলেছি কখনো আমার বাসায় আসবি না? লাবু মারা গিয়েছে। কি? লাবু মরে গেছে? কি করে? ডাক্তার বলেছে অতিরিক্ত নেশার ফলে লাবুর ভেতরটা একেবারে শেষ হয়ে গিয়েছে। আমাদের কি হবে বাবলা? আমি ঠিক জানি না জাফর, আমার খুব ভয় করে। আমি আর ড্রাগ নেব না। আমি লাবুর মতো মরতে চাই না। জাফর, এই খবরটা দেওয়ার জন্য আমি তোর কাছে এসেছি। জাফর, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। মুকিত পুলিশের হাতে ধরা পড়ল, লাবু মরে গেল, বাবলা বলে গেল ও বাঁচতে চায়। তাহলে 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 ড্রাগ মানে জেল হাজত, ড্রাগ মানে মৃত্যু। না না না, আমি মরতে চাই না এই সুন্দর পৃথিবীতে। না না, আমি মরতে চাই না। না না না, আমি মরতে চাই না। আপনি? তোমার সাথে আমার কিছু কথা ছিল দিল্লুবা। বলুন। আসলে
তোমার সাথে আর চাচার সাথে সেদিন এভাবে আমার কথা বলা উচিত হয়নি। তোমরা যাতে ভুল না বুঝো সেই জন্য আমি এসেছি। আজ আমি চাচার কাছে ক্ষমা চাইব। বাবা তো বাসায় নেই। ও, আপনারা শিক্ষিত মানুষ, আপনাদের আবার ভুল কি? আমাদের লেখাপড়া কম, আমরা আপনাদের মতো এত জ্ঞানীগুণীও নই। ভুল হলে আমাদেরই হয়েছে। বুঝেছি। আমার কথায় তোমরা খুব কষ্ট পেয়েছো। কষ্ট পেলেই বাকি, আপনারা যা ভালো মনে করেছেন তাই করেছেন। আর কিছু বলবেন? না, আজ আমি আসি। না, যাবেন না। আমাদের বাড়িতে কোনো মেহমান এলে না খেয়ে যান না, একটু বসুন। নুপুরের বিয়ের কথা কিছু ভাবলেন? তোমার শরীর ভালো নয়, অত ভেবো না তো। আমি আমার কথা ভাবছি না, ভাবছি নুপুরের কথা। তুমি এত চিন্তা করো না তো মাহমুদের মা। চিন্তা করে করেই শরীরটা এত খারাপ করেছো। চিন্তা? এত ভালো একটা সম্বন্ধ, 1 লাখ টাকা, তাও যদি জোগাড় করতে না পারি, শেষে হয়তো বিয়েটা ভেঙে যাবে। তুমি এত ভেবো না, নূপুরের বিয়ে ওখানেই হবে। ইকবাল আসলে বলে দেবো বিয়ে যেন পাকা করে। কিন্তু অত টাকা আপনি পাবেন কোথায়? একটা ব্যবস্থা হবেই, কোনো কিছু ঠেকে থাকে না মাহমুদের মা। কিন্তু আমি তো কোনো পথই দেখতে পাচ্ছি না। হাসান নিজের খরচ চালিয়ে যতটুকু পাচ্ছে পাঠাচ্ছে। মাহমুদও কোনো বাজে খরচ করে না। গ্রামের বাড়ি থেকে সামান্য যা কিছু আসে তাতেও তো আমি কুলিয়ে উঠতে পারছি না। আমাদের হাতে তো কোনো জমানো টাকাও নেই। তুমি এত ভাবছো তো, দেখো ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি এত চিন্তা করো না তো। আপা, ডাক্তারখানায় কি এখনই যাবেন না দেরি হবে? কেন নীলা? যেতে হলে তাড়াতাড়ি যাওয়াই ভালো, নইলে ফিরতে বেশ রাত হয়ে যাবে। হ্যাঁ, আর দেরি করো না, যাও। আপা, প্রেসক্রিপশনগুলো কোথায় রেখেছেন? ওই ড্রয়ারে আছে। কি ব্যাপার জগলু, এর সময় খাবার? জাফর তখন ঘুমোচ্ছে। জি ভাইজান, জাফর বাবাজি আজ কদিন ধরে একদম বাড়ির বাইরে যাচ্ছে না। নাওয়া খাওয়ারও কোনো কিছু ঠিক নেই। হ্যাঁ, ওর শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। ওদিকে আমি আর তাকাতে পারি না জগলু। আপনি তো চেষ্টা আরো কম করছেন না ভাইজান, বড় বড় ডাক্তার দেখাচ্ছেন। আসলে ভাইজান, নিজের ভালো নিজের কাছে। আমার মনে হয় জাফর বাবাজি তার নিজের ভুল বুঝতে পেরেছে। তবে অনেক দিনের অভ্যেস তো, দেখবেন ভাইজান সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় রে, তাই যেন হয়। হ্যালো, ঠেন্ডার স্পিকিং। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দাও। ওকে। হ্যাঁ হ্যাঁ, ছুটির দিন তো, মিতুকে নিয়ে এলাম। হ্যাঁ, খুব ভালো করেছিস। এখন থেকে আর ও বাড়িতে নয়, মিতু লেখাপড়া করবে এই বাড়িতে। ওর জন্য আমি 10টা মাস্টার রাখবো। না দুলা ভাই, মৃত্যু ও নানা নানির ওখানেই থাকুক।
ওখানেই ও ভালো লেখাপড়া করছে। ফুপা হ্যাঁ? আমি হাফ ইয়ারলি পরীক্ষায় সেকেন্ড হয়েছি বাহ, ফাইনাল পরীক্ষায় ফার্স্ট হব খুব ভালো। নানু বলেছে ফাইনাল পরীক্ষায় ফার্স্ট হলে আমাকে একটা বড় পুতুল কিনে দেবে। তাই? দিলাপু কোথায় ফুপা? ও ওপরে পড়ছে। দুলা ভাই, হ্যাঁ, কত আশা করেছিলাম মাহমুদের সঙ্গে দিলু বিয়ে পাকা হয়ে গেলে মার্কেটিং এর জন্য বিদেশ যাওয়া যাবে। ওই একটি আশাই অপূর্ণ থাকলো দুলা ভাই। জীবজগতে ইঁদুর যেহেতু আছে সেহেতু তাদের প্রয়োজনীয়তাও আছে, কিন্তু দুষ্টু ইঁদুরগুলো কৃষকদের সর্বনাশ করে। তুমিই বলো সৃষ্টি, ওইসব ইঁদুরদের কি ক্ষমা করা ঠিক হবে? তুমি একটা আস্ত গবেট ছাড়া আর কিছুই না। যেসব ইঁদুর কৃষকদের সর্বনাশ করে তাদের ক্ষমার তো প্রশ্নই ওঠে না, বরং তাদেরকে যদি আরো নির্মমভাবে হত্যা করা যেত, কৌশল আমি খুঁজে বের করবই। এ বাড়ির সবাই আমাকে কিভাবে জানো? পাগল। পাগল ভাবলে ভাবুক, জিনিয়াসদের অনেকেই পাগল ভাবে, তাতে তাদের কিছু এসে যায় না। সৃষ্টি, তুমি বড় হলে বুঝবে তোমাদের এই মাসুক ভাইয়া কত বড় একজন আবিষ্কারক হয়েছে, কত বড় জিনিয়াস সে। কি হলো দিলাপু, লুডো খেলবে না? না, আমার পড়া আছে। ঠিক আছে, আমি আব্বুকে বলবো আমাকে আজ নানুর বাড়ি রেখে এসো। কেন? তাহলে তুমি আমার সাথে খেলো না কেন? খেলার সময় খেলা, পড়ার সময় পড়া। তুমি তো আগে পড়ার সময়ও খেলতে। সবার সময় কি আর এক থাকে রে মিতু? বুঝেছি, তুমি এখন বড় হয়ে গেছো। এই মিতু, আমি তো বড়ই, আমি কি তোর মতো পিচ্ছি? আমাকে পিচ্ছি বলবে না দিলাপু, আমি এখন ক্লাস 3-তে পড়ি। তুই ক্লাস 3-তে পড়িস? তাহলে তো তুই বড়ই হয়ে গেছিস। ফুপু আম্মা কোথায় দিলাপু? দিনাজপুরে। তুই এত বকবক করিস না তো, আমার পড়ার ক্ষতি হচ্ছে। এই মিতু, আর 8 ঘন্টা আমি এই চ্যাপ্টারটা মুখস্থ করে নি, তারপর তুই আর আমি চুপি চুপি ক্যারাম বোর্ড খেলবো। সত্যি বলছো? ঠিক আছে, আমি এখানে চুপ করে বসে থাকলাম, তুমি পড়ো। তুই চুপচাপ থাকার মানুষ না, তুই যা, আমি আসছি। ফয়সাল, এমন লোককে তুমি গোডাউন ইনচার্জ করেছো যে তোমার 10 লক্ষ টাকার কেমিক্যাল নিয়ে উধাও হয়ে গেল। আপনি ভাববেন না স্যার, ও মাল আবার হাতে আসতে পারবে। দেখো, যে মাল একবার চলে যায় সে মাল আর কখনো ফেরত আসে না। আসবে স্যার। কথাই নয়, আমি কাজে বিশ্বাসী। লোকটি তুমি খোঁজ পেয়েছ? জি, আপনি 2-1 দিনের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন। তুমি জানো কেমিক্যালগুলি অবৈধ পথে আসে। আমি 10 লক্ষ টাকার কথা ভাবছি না। লোকটি যদি কেমিক্যাল সহ পুলিশের হাতে ধরা পড়ে আমাদের কথা বলে দেয়, আমাদের গোপন জায়গা, গোপন গোডাউনের সন্ধান যদি একবার পেয়ে যায়, আমাদের অবস্থাটা তখন কি হবে একবার ভেবে দেখেছ? আমার ভুল হয়ে গেছে স্যার, আই এম সরি। শুধু কেমিক্যাল কেন, লোকটিকে তুমি এমন শিক্ষা দেবে যাতে ভবিষ্যতে আর এমন কাজ করতে সাহস না পায়। ওকে স্যার। বলো। আপনার একটা দোষ স্যার, আমাকে দিয়ে সব গুরুত্বপূর্ণ কাজ করান, অথচ কোম্পানির সবার সঙ্গে আমার পরিচয় করান না। নিয়ম নেই। গোডাউনের ইনচার্জ। আচ্ছা, সঠিক করে বলুন তো স্যার, আমাদের মোট কটা গোডাউন? কোন গোডাউনের প্রকৃত ইনচার্জ কে কে? প্রশ্ন করো না দিলদার। সরি স্যার, ওকে কোথায় খুঁজে পাবো? সন্ধান আমি জানি।
হতভাগার ঠিকানাটা বলুন স্যার। বলবো? ও আমাকে চেনে? দিলদার, এই জন্যই প্রয়োজন ছাড়া একজনের সাথে আমি আরেকজনের পরিচয় করাই না। এই হলো ঠিকানা। লোকটির নাম বদরউদ্দিন ঢালি। সবাই তাকে বদর নামেই চেনে। স্যার, আমি কি শুধু মালি উদ্ধার করব? না, বসের নির্দেশ মাল উদ্ধারের সঙ্গে সঙ্গে কিছু শিক্ষা, আর শিক্ষাটা হবে। আর বলতে হবে না স্যার। বলো। অপারেশনের সময় কি আপনি আমাদের সাথে থাকতেন? থাকবো। এই ছোটখাটো কাজ আমরাই পারতাম দিলদার ভাই। এই কাজটি অধিক গুরুত্বপূর্ণ, অনেক উপরের নির্দেশ। এখনই যেতে হবে না অন্য কোনো নির্দেশ আসবে? নির্দেশ ফাইনাল। অপারেশন হবে কাল রাতে। লোকটি টের পেয়ে যদি পালিয়ে যায় দিলদার ভাই? আমিও কিন্তু এমন একটা আশঙ্কা করছি। আমরা যা করতে যাচ্ছি তা তার মগজে নেই। যে এত বড় একটা রিস্কি কাজ করতে পারে সে যে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, এই কথাটা বিশ্বাস করতে আমার একটু কষ্ট হচ্ছে দিলদার ভাই। এসব তোমাদের নলেজের ব্যাপার নয়, তোমরা শুধু আদেশ পালন করবে। এখন যাও। ওকে বস। আই তোরা চল চল। দরজাটা একটু খুলুন। আপনারা কারা? বুঝবেন? আমি তো একটু পরে সব বুঝবেন। অবাক হওয়ার অ্যাক্টিং করবেন না। কেমিক্যালস গুলো কোথায়? কেমিক্যাল। প্লিজ প্লিজ আমাকে মারবেন না, আমি সব বের করে দিচ্ছি। রাজু, গাড়িতে নিয়ে যাও। এ তুমি কি করেছো দিলদার? তোমাকে বলেছিলাম বদরকে একটু শিক্ষা দিতে, আর তুমি কিনা তাকে একেবারে। বেঈমানদের শাস্তি একটাই স্যার, মৃত্যুদণ্ড। ও বেঁচে থাকলে আমাদের আর অনেক ক্ষতি করত। আমি চেয়েছিলাম ও শরীর থেকে একটা হাত কিংবা একটা পা মাইনাস করে দিলে, অথবা দুটো চোখ উপড়ে ফেললে, তাতে সে সারা জীবন বেঁচে থাকতো আর উপলব্ধি করতো বেঈমানি করার পরিণাম কি। মাঝামাঝি পথ আমার একদম ভালো লাগে না। হয় একদম সাইড করে দেব, নয়তো মাফ করে দেব। জবর তো হয়ে গেছে, এখন থেকে আমাদের সাবধানে থাকতে হবে। মনে রেখো, ইটস এ মার্ডার। তুমি এখন যাও। আরে মামুদ, কখন আসছো? স্যার, তা এখানেই বসবে নাকি স্টাডিতে যাবে? স্যার ও ঠিক আছে, তোমার যদি কোনো জরুরি কাজ থাকে তাহলে আজ নয় থাক। স্যার, মায়ের অসুস্থতা দিন দিন বেড়েই চলেছে। ও তাই নাকি? না না, ভালো করে কেয়ার নাও, ভালো ডাক্তার দেখাও। ডক্টরের কাছ থেকে এখনই এলাম। স্যার,
আপনার যদি সময় থাকে তাহলে চলুন স্যার স্টাডিতে যাই। না, আজ থাক। টেনশন নিয়ে গবেষণার কাজ হয় না। আমি বুঝতে পেরেছি তোমার মন আজ বিক্ষিপ্ত, তুমি আজকে মনোযোগ দিতে পারবে না। তাহলে স্যার আজ আসি। কাম স্যার। ছক্কা ছক্কা ছক্কা। কানা মিঠু, তুমি তোমার আব্বু আম্মুর সঙ্গে থাকো না কেন? নানুর বাসার পাশে স্কুলে পড়ি, খুব ভালো স্কুল জানো। এবার আমি সেকেন্ড হয়েছি। তোমার খারাপ লাগে না আব্বু আম্মুকে ছাড়া থাকতে? আমার আব্বু তো রোজ গিয়ে আমাকে দেখে আসে, আম্মুও যায়, আর ছুটির দিন তো আমি এখানেই চলে আসি। জানো আমি আমার আব্বু আম্মুকে ছাড়া থাকতে পারি না। না চাল দাও। ছক্কা ছক্কা। কি হয়েছে শায়লা? আমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? সুজা আমার সমস্ত টাকা পয়সা মেরে দিয়ে আমেরিকা চলে গেছে। বলো কি? সুজা নামে তুমি ছিলে অজ্ঞান, এমন একটি আশঙ্কা আমি আগেই করেছিলাম মা। আমি পথে বসে গেলাম। আমার এতগুলো টাকা, বাবার দেয়া দুটো জুয়েলারির একটা বিক্রি করে সমস্ত টাকা আমি সুজার হাতে তুলে দিয়েছি। আপন খালার সাথে ও এত বড় বেইমানি করলো। আসলে তোমার আর একটু বুঝে শুনে ওর সঙ্গে ব্যবসায় নামা উচিত ছিল শায়লা। আমি ওকে পুলিশে দেব। তুমি নিজেই বললে সে আমেরিকা পালিয়ে গেছে, আবার তাকে পুলিশে দেবে বলছো। তুমি একটু মাথা ঠান্ডা করে বসো। আমি যখন জুয়েলারির দোকান বিক্রির কথা বলেছিলাম তখন তো তুমি আমাকে বাধা দাওনি। আমি আসলে সুজাকে পছন্দ করি না ঠিকই, কিন্তু তোমার আপন বোনের ছেলে হয়ে সে তোমার এত বড় ক্ষতি করবে এটা কিন্তু ভাবিনি। এখন আমার কি হবে? আচ্ছা, তুমি এত ভেঙে পড়ছো কেন? তোমার তো আরো একটা দোকান আছে। হ্যাঁ, ঠিকই বলেছ, আরো একটা দোকান আছে। এখন থেকে আমি ওই দোকানের ব্যবসা দেখাশোনা করব। কিন্তু মা, ঢাকায় থেকে তুমি ওই দোকান কিভাবে দেখবে? একটু মাথা ঠান্ডা করো তো। তুই থাম তো, আমার মাথা ঠান্ডা আছে। আমি চিটাগাঙে সেজো খেলার ওখানে গিয়ে উঠবো, ওখানে থেকে নিয়মিত দোকানে গিয়ে বসবো। কিন্তু মা, তুমি এ বাড়ি থেকে গেলে? আরে বাবারে বাবা, আমি তো হংকং, ব্যাংকক, সিঙ্গাপুর চলে যাচ্ছি না, এখান থেকে এখানে চিটাগাং। তাছাড়া তোরা তো আছিস, তুই আছিস, জাফর আছে, জগলুর আছে। তারপরও কথা থেকে যায় মা। আবার কি কথা থেকে যায়? আচ্ছা তোরা আমাকে পেয়েছিস কি বলতো? আচ্ছা ঠিক আছে, তুমি চিটং যেও। ওহো, আমি তাহলে একেবারে চলে যাচ্ছি না। তুমি না হয় এদিকে একটু সামনে নেও। নেব নেব নেব। তুমি এখন একটু কাপড় জামা চেঞ্জ করে খাওয়ার টেবিলে এসো তো। আমরা তোমার জন্য এখনো কেউ খাইনি। ও, এমন প্রতারণা আমি ভাবতে পারিনি। প্রতারণা? আমি তোমার সঙ্গে প্রতারণা করেছি? তুমি না, সুজা ভাই। কেন? সুজা কি তোমাকে কোনো কথা দিয়ে কথা রাখেনি? তাহলে কাজটা সে ঠিক করেনি। তোমার মতো একটা সুন্দরী মেয়েকে সে প্রতারণা করবে? না, আমি তাকে ছাড়বো না। দাও, ঠিকানাটা দাও। ঠাট্টা রাখো তো। সুজা ভাই মাস 30 লাখ টাকা নিয়ে আমেরিকায় পালিয়ে গেছে। বলো কি? 30 লাখ টাকা নিয়ে আমেরিকা? ভদ্রলোককে দেখে তেমন মনে হয়নি। মানুষের মুখ দেখলে কি সব বোঝা যায়? মানুষের ভিতরে রূপ একটা, বাইরের রূপ আরেকটা। আমার কিছু ভাল লাগছে না। তুমি কি বাড়ি যাবে? না, ল্যাবে কিছু কাজ আছে। ঠিক আছে, কালকে দেখা হবে। হ্যালো হ্যালো। না, লাইনই পাওয়া যাচ্ছে না।
সেটা সহসা আওয়াজ। মামা, মামনি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? বল। তোমরা আমার বিয়ের জন্য এত উঠে পড়ে লেগেছো কেন? এমনকি আমার মত পর্যন্ত জানতে চাইছো না? মামনি, ভালো একটা ছেলের সঙ্গে তো বিয়ে হোক, এটা সবাই চাই। মাহমুদ ছেলে হিসেবে যে খুব খারাপ ছিল তা কিন্তু নয়, তবে তার সঙ্গে বিয়ে হয়নি, এটা তো কপালের দোষ। তোমাদের কাছে যে ভালো পাত্র, আমার কাছে তো তা নাও হতে পারে। ঠিক, কথাটা ঠিক, তবে আমার হয়েছে খুব ঝামেলা। আপাদুল্লাহ ভাইয়ের সঙ্গে তাল দিয়ে চলতে হয়, অত কথা ভাবতে হয়। তবে এটা ঠিক মা, মাহমুদের চেয়ে ভালো ছেলের সঙ্গেই তোকে বিয়ে দেবো। না, আমার জন্য তোমাদের পাত্র খুঁজতে হবে না। কেন? তোকে বিয়ে দিতে হবে না? অত কথা আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না মামা। তবে তোমরা যদি আমার জন্য পাত্র না খুঁজো তাহলে আমি খুশি হব। জাফর, জাফর। জি বাবা। জাফর, জি। তোর মা চিটাগাং থেকে চিঠি লিখেছে, তোর আর লাইলার নামে আলাদা আলাদা চিঠি। টেলিফোনেই তো কথা হয়, আবার চিঠি কেন? কি জানি। প্রিয় জাফর, আদর রইল, শরীরের প্রতি যত্ন নিবি। তোর বাবাকে না বলে কোথাও বের হবি না, সময় মতো খাওয়া দাওয়া করবি। আমি পরশু আসছি, তোর জন্য সুন্দর একজোড়া জুতো আর একটা প্যান্ট পিস নিয়ে আসব। ইতি তোর মা। মা বাবার কথা আমি কোনোদিন শুনিনি, বরং উল্টাপাল্টা কাজ করেছি সারাটা জীবন। কিন্তু কিন্তু ওরা আমাকে কেন এত ভালোবাসে? যেখানে আমার প্রাপ্য ঘৃণা, সেখানে তাই ভালোবাসা। লায়লাটাও ওই রকম। আর জগদুল চাচা সবসময় আমার খোঁজ খবর নেয়। ওদের এই ভালোবাসার জন্য আমি না পারছি নিজেকে শেষ করতে, না পারছি পুরোপুরি সুস্থ হতে। হ্যাঁ, সম্বন্ধ করতে চাই ভালো কথা, কিন্তু এত টাকা আমি জানি আপনার কষ্ট হবে, কিন্তু এমন একটা ভালো পাত্র হাতছাড়া করা কি ঠিক হবে? মামা, আপনি খন্দকার চাচাকে বলে দেবেন যৌতুক দিয়ে নুপুরের বিয়ে হবে না। তুমি এটাকে যৌতুক হিসেবে নিচ্ছ কেন মাহমুদ? ধরো আজকাল ওই কোণে সাজানো খাট, পালং, ফার্নিচার, বিয়ের অনুষ্ঠান, এই সব মিলিয়ে কম করে হলেও 2 থেকে 2.5 লাখ টাকা চলে যায়। ওরা না হয় অনুষ্ঠানটা একটু সাদামাটা করে তার পরিবর্তে কিছু নগদ টাকা চেয়েছে। ঘুরিয়ে ফিরিয়ে এটা তো যৌতুকই হলো। 1 লাখ টাকা ক্যাশ না দিলে বিয়ে হবে না। না মামা, আপনি অন্য পাত্র দেখুন। মাহমুদ, ব্যাপারটা আর একটু ভেবে দেখলে হয় না বাবা? না বাবা, আজ যদি তুমি বরপক্ষকে টাকা দিয়ে নুপুরের বিয়ে দাও, তাহলে নুপুর শ্বশুর বাড়িতে গিয়ে সম্মানের সাথে থাকতে পারবে না। তাছাড়া কদিন পর পরই নানা উছিলে ওরা টাকার জন্য চাপ দেবে। হ্যাঁ, এ কথাটা আমিও ভেবেছি, কিন্তু কিন্তু তোর মা চান ছেলেটি ইঞ্জিনিয়ার, দেখতে শুনতেও ভালো। বাবা, মাকে আমি বুঝিয়ে বলবো, ডাক্তার, ইঞ্জিনিয়ার এসব তো বড় কথা নয়। একজন সৎ ভালো পাত্র দেখে আমরা নুপুরের বিয়ে দেব। টাকা টাকা চাইলেই পাওয়া যায়? আম্মু, তুমি তো বোকা। আব্বুর পায়ে ধরে সালাম করো, টাকা দেবে। কেন পায়ে ধরে সালাম করে টাকা নিতে হবে কেন? পায়ে ধরে সালাম করলে মুখে চাওয়া লাগে না? আব্বুর তো ফুপা জানার পায়ে ধরে সালাম করে আর টাকা নেই। দেখেছো কি শিখিয়েছো তুমি মেয়েটাকে? হ্যাঁ, আমি শিখিয়েছি। কি হলো, টাকা দিয়ে গেলে না? টাকা নেই। টাকা চাইলে টাকা নেই, কার সঙ্গে কি সংসার যে আমি করছি। আম্মু, আমি এক্ষুনি নানু বাড়ি চলে যাব। কেন? তোমাদের চেয়ে নানা নানি আমাকে বেশি আদর করে।
কেন আমরা আদর করি না? তোমরা তো খালি ঝগড়া করো, নানু নানি তো একটুও ঝগড়া করে না। কি করব, ঝগড়া আমার অদৃষ্ট লেখন। আম্মু, অদৃষ্ট কি? ভাগ্য। ওসব তুই বুঝবি না, তুই এখন যা তো মিতু, আমার ভালো লাগছে না। আচ্ছা ভাইয়া, এদেশের সবচেয়ে বড় যে ইঁদুরটা, তার গলার ব্যাস কত ইঞ্চি হবে? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে দেশের সবচেয়ে বড় ইঁদুরটাকে ধরে তার গলার মাপ নিয়ে তোকে জানাই? আচ্ছা ভাইয়া, তুমি সব জিনিসকে এত তুচ্ছ বলে উড়িয়ে দাও কেন? আমি সিরিয়াস। আমি ইঁদুর মারার একটা প্রজেক্ট হাতে নিয়েছি। আচ্ছা, এত কিছু থাকতে তুই ইঁদুরের পিছনে লাগলি কেন? আমরা তো থাকি শহরে, ইঁদুরের উপদ্রব যে কি তা যারা গ্রামে বাস করে, যারা দরিদ্র কৃষক, তারা বোঝে। আমি সেই সব দরিদ্র কৃষকদের জন্য অত্যাধুনিক ইঁদুর মারার যন্ত্র আবিষ্কার করব। তোর উদ্দেশ্য মহৎ, এতে কোনো সন্দেহ নেই। এতে কৃষকদের উপকার হবে, আর ওই যন্ত্র বেচে তোর কিছু প্রফিটও হবে। কিন্তু এসব করার অনেক সময় পাবি মাসুক, বুঝলি? এখন তোর লেখাপড়া করার সময়, তুই মনোযোগ দিয়ে লেখাপড়া কর। না, তোমরা কেউ আমাকে বুঝলে না। আমি চাচ্ছিলাম পড়ালেখার পাশাপাশি একটা সাইড ইনকাম থাকুক। তোমরা তো কেউ আমাকে উৎসাহ দিচ্ছই না, বরং আমার নতুন নতুন উদ্ভাবনী কল্পনাকে উদ্ভট বলে উড়িয়ে দিচ্ছ। জগলুল, জি ভাইজান। এক কাপ চা দিয়ে যেত। ভাইজান, চায়ের সাথে কিছু নাস্তা দেবো? না না না, নাস্তা লাগবে না, শুধু চা হলেই চলবে। আচ্ছা। ভাইজান, ভাইজান। আরে রহমত ভাই। রহমত, হঠাৎ? এটা কে? থাক থাক। ভাইজান, আমার মেয়ে কুশি। কুশিকে আপনি অনেক ছোট দেখেছেন ভাইজান। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। বসো মা, বসো বসো বসো। ভাইজান, কুশি মামনি এবার এসএসসিতে খুব ভালো রেজাল্ট করেছে। আচ্ছা, স্টার মার্ক সহ লেটার পেয়েছে 6টায়, আর মোট নাম্বার 886। বলিস কি রে? জি ভাইজান, ও 5-এ বৃত্তি পেয়েছিল, 8-এও। তা তুই এই প্রাইভেট মাস্টারের এত সমস্ত খরচ জোগাতিস কোত্থেকে? না ভাইজান, মাস্টার রাখবো কি দিয়ে? মামুনি আমার নিজের চেষ্টায় যা পেরেছে। তোরা বাপ মেয়ে আমাকে সত্যি অবাক করলি। ভাইজান, আপনার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক না থাকলেও বড় আশা করে মেয়েটাকে নিয়ে আপনার কাছে এসেছি। ওকে ঢাকার কোনো ভালো কলেজে ভর্তি করাতে চাই। তুই কিচ্ছু ভাবিস না, এত ভালো ছাত্রী যখন নিশ্চয়ই ভালো কলেজে অ্যাডমিশন পাবে। আপনি ওর ভর্তির ব্যাপারটা একটু দেখেন। আমি যে করেই হোক ওকে হোস্টেলে রেখে পড়াবো। কেন হোস্টেলে? কেন? আমাদের এত বড় বাড়ি থাকতে তোর মেয়ে এখানে থেকে লেখাপড়া করতে পারবে না? না ভাইজান, তা হয় না। আপনি শুধু ওর ভর্তির ব্যাপারটা দেখলেই হবে। তুই এত ভাবিস না তো, ও নিজের যোগ্যতায় নিশ্চয়ই একটা ভালো কলেজে অ্যাডমিশন পাবে। তা হ্যাঁ রে রহমত, ফুলতলির অন্য সবাই কেমন আছে? জি ভাইজান, সকলেই ভালো আছে। ভাইজান, ভাবিকে দেখছি না, ভাবি কোথায়? চিটাগাঙে, কদিন পরে আসবে। আর জাফর, লায়লা ওরা? ওরা আছে কোথাও আশেপাশে। জগলুল, জি ভাই। তুমি রহমতকে গেস্ট রুমটা দেখিয়ে দাও, ও ওখানেই থাকবে। আর খুশি লায়লার সঙ্গে থাকবে, কেমন? দেখলে রহমত ভাই, সব ব্যবস্থা হয়ে গেল। ভাইজানের মনটা খুব বড়। ভাইজানের এত বড় বাড়ি, ঝকঝকে তকতকে ঘরদোর, আমার কেমন জানি অস্থির অস্থির লাগছে। কুশির ভর্তির একটা ব্যবস্থা করতে পারলেই আমি গ্রামে চলে যাব। সে দেখা যাবে। এখন এত দূর পথ এসছিস, জামা কাপড় ছাড়, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে, কেমন? জি ভাইজান। এসো রহমত ভাই, কুসুমা এসো। এই এই মেয়ে, তুমি কে? জি, আমার নাম কুশি। খুশি? খুশি? তোমাকে তো কখনো আমি দেখিনি। আমি ফুলতলি গ্রাম থেকে এসেছি। ও, তুমি রহমত চাচার মেয়ে? তা আমার ঘরে কি করছো? ঘর গুছাচ্ছি। অগুছালে ঘর দেখলে আমার আবার গা জ্বালা করে। আচ্ছা, আপনারা তো বড় লোক, অথচ আপনার ঘরটা এত নোংরা করে রেখেছেন, আপনার খারাপ লাগে না? না,
লাগে না। তুমি এখন যাও তো, আমি ঘুমাবো। এই এই বিকেল বেলা ঘুমাবেন? না, তুমি বড্ড বেশি প্রশ্ন করো। এসব প্রশ্ন আবার ভালো লাগে না। তুমি যাও। যাব, এক্ষুনি চলে যাব। তার আগে আপনি বাহিরে অপেক্ষা করুন 5 মিনিট। আমি ঘরটা গুছিয়ে দিই। জানেনই তো, অগুছালো ঘর দেখলে আমার আবার গা জ্বালা করে। ঠিক আছে, 5 মিনিট, এর বেশি কিন্তু আমি অপেক্ষা করতে পারবো না। ঠিক আছে? স্যার আমাদের তিনজনকে একসাথে ডেকে পাঠালেন কেন মাখন স্যার? আমার তো রীতিমতো পা কাঁপছে মাখন স্যার। আমরা চাকরি ঠিকঠাক আছে তো মাখন স্যার? জানি না, আমি তো আমার নিজের চিন্তাই পারতেছি না। কোন বিপদে যে আজ পড়ি কে জানে। ম্যানেজার সাহেব, জি, আমি যে আপনাদের কাছ থেকে টুকটাক কমিশন নেই, এটা দোলা ভাই জিজ্ঞেস করলে মুখ খুলবেন না। কি যে বলেন মাখন স্যার, আপনার সুদৃষ্টি আছে বলেই তো আমরা এদিক ওদিক একটু আধটু করে খাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার শরীর মন ভালো তো স্যার? স্যার আছে বললেই তো আমরা বাইতে আছি। কি কন, স্যার না থাকলে এই স্রোতের শ্যাওলার মতো আমরা যে কোথায় বেঁচে যেতাম। চামচামি পছন্দ করি না। তোমরা নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো? ষড়যন্ত্র? আমাদের এত সাহস কোথায় স্যার? তাছাড়া আমাদের সবার ঘাড়ের উপর একটা করে মাথা স্যার। স্যারের জন্য আমরা জান কুরবান করতে পারি, আর স্যারের বিরুদ্ধে করব ষড়যন্ত্র? আমরার বিরুদ্ধে বোধ হয় স্যার আপনার কাছে কেউ মিছা কথা কিছু কইছে। তোমরা সমিলে বসে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথা বলনি? স্যার, আমাদের পেটে বিদ্যে কম, কিন্তু মগজে ঘিলু আছে স্যার। ওটা ষড়যন্ত্র না স্যার, আপনি ভুল শুনেছেন। আমরা আপনাকে একটা সংবর্ধনা দিতে চাই। সংবর্ধনা? জি স্যার, সম্বর্ধনা, গুণীজন সম্বর্ধনা। মিয়া মাখন, দুলা ভাই আমাকে বোঝান, গুণীজন সম্বর্ধনা কি? গুণীজন, গুণী গুণী ইয়ে দুলা ভাই, মানে আপনি অনেক গুণী তো, ওই ব্যবসায়িকদের মধ্যে ওই আপনি বিখ্যাত ব্যবসায়িক এবং ওই অনেক বড় আপনি গুণী, এটা ভাবানো। মাখন স্যার ঠিকই কইছে স্যার। খালি কথা কথা মাকান স্যার, মাকান স্যার। ঠান্ডা স্যারের সম্বর্ধনা আর মাখন স্যারের প্রশংসা। ম্যানেজার স্যার, আমাকে কি করতে হবে? কিছুই না, আপনি দামি একটা চেয়ারে স্টেজের উপর বসে থাকবেন, আমরা আপনার গলায় মালা পরাবো, গদগদ ভাষায় আপনার প্রশংসা করব। মুকসেদার ফরিদ অনেকগুলো লোক জোগাড় করে রাখবে, এসে পেলেই তারা হাত তালি দেবে। আপনার খুব ভালো লাগবে স্যার। ইয়ে, খরচ কত হবে? দুলা ভাই, খরচের জন্য ভাববেন না, চান্দা তুলে ব্যবস্থা হবে। সবজি কমপ্লেক্সের উদ্বোধন তো, তাই একটু একটু ওই আনন্দ ফুর্তি হচ্ছে। সাথে সাথে আপনি বিখ্যাত ব্যবসায়িক, সমাজের গুণীজন, এই হিসাবে সমাজে একটা মান সম্মান পেলেন, একটা মর্যাদা বাড়লো আপনার। ঠিক আছে, তোমরা করো। দেখো, আবার ওই বক্তৃতা টক্তৃতা যেন করতে না হয়। ওগুলো আবার ওই সাজিয়ে গুজিয়ে মিষ্টি মিষ্টি করে আমি বলতে পারি না। আমি ওগুলো বুঝিও না, আমি বুঝি বিজনেস। এটাও স্যার ওই বিজনেসের একটা অংশ স্যার। ভাইজান, কুশিকে ভর্তি করে এলাম। তাই নাকি? বাহ, দেখলি, ছাত্র ছাত্রী ভালো হলে কোনো ব্যাকিং এর দরকার হয় না। তারপর মা খুশি, এখন খুব খুশি, তাই না? জি চাচাজান। হোস্টেলের ব্যাপারেও আলাপ করে এলাম ভাইজান। কেন? তোকে না বললাম যে খুশি আমাদের বাড়িতে থেকে পড়বে? তোর দরকার হয় তুই চলে যা, হোস্টেলের কথা বলতে গেলি কেন? আচ্ছা ঠিক আছে, হোস্টেলের ব্যাপার তো আর একদম ফাইনাল করিনি। খুশি তাহলে থাক, আমি কিন্তু ভাইজান কাল সকালেই রওনা হতে চাই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। কিন্তু ভাবির সাথে একদম দেখাই হলো না। আসলে হয়েছে কি, এই সুজা তোর ভাবির টাকা পয়সা মেরে দিয়ে চলে যাওয়ার পর তোর ভাবি একেবারে সিরিয়াসলি ব্যবসার মধ্যে ঢুকে গেছে। অবশ্য একদিক দিয়ে ভালো, জিদ থাকা দরকার, সেই সঙ্গে কম্পিটিটিভ মনোভাব। আমার বিশ্বাস তোর ভাবি ব্যবসায় খুব শাইন করবে। জি ভাইজান, ভাবি অনেক গুণের। আসলে জীবনে উন্নতি করতে হলে সবাইকে সমানভাবে খাটতে হয়। হ্যাঁ, আমার মাঝে মাঝে মনে হয় যে
সুজা তোর ভাবির সঙ্গে প্রতারণা করে ভালোই করেছে। তা নইলে তোর ভাবি এইভাবে সিরিয়াসলি ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়তো না। জানিস, আগে দুটো দোকান থেকে যে আয় হতো, এখন একটা দোকানে তার চেয়ে অনেক বেশি প্রফিট হয়। ডক্টর, বিষয়টাকে আপনারা খুব সিরিয়াসলি নেননি, আর এই কারণেই রোগীর অবস্থা যেমন। আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, আসুন। ডক্টর, মারাত্মক কিছু? এখনই মন্তব্য করা ঠিক হবে না, রোগীর দিকে একটু খেয়াল রাখবেন। ফয়সাল, আমি অনেক ভেবে দেখলাম ওই ইয়াং গবেষকের পিছনে সময় নষ্ট করাটা আমাদের ঠিক হচ্ছে না। সময় একটু বেশি গেলেও লাভটা কিন্তু বিরাট। মূল গবেষক ডক্টর সৈয়দ আহমদ, তাকে আমাদের কেমিক্যাল প্ল্যান্টে অফার দিয়ে দেখলে কেমন হয়? আইডিয়াটা ভালো স্যার, তবে প্রফেসর সৈয়দ আহমেদ অত্যন্ত আদর্শবান মানুষ। নিজের গবেষণা থেকে তিনি লাভবান হতে চান না, দেশের উপকার করতে চান। অফারটি দেখতে তো কোনো দোষ নেই। তিনি যদি আমাদের কেমিক্যাল প্ল্যান্টে কনসালটেন্ট হিসেবে কাজ করতে রাজি হন, ধরো মাসে লাখ টাকা বেতন দেওয়া হবে। আমি স্যার চেষ্টা করব। প্রফেসর সৈয়দ আহমেদ হলে তো কোনো কথাই নেই। তাহলে আর দেরি নয়, প্রফেসর সাহেবের মন বুঝে তুমি প্রস্তাবটা দিয়ে দাও। ঠিক আছে স্যার, আমি আসি। আর কি কি সমস্যার কথা ডাক্তার বললেন? না, তেমন কিছুই নয়, শুধু জ্বর, একটু কাশি আর হাঁটুর ব্যথা। জ্বর তো একদম কমছেই না, হাঁটুর ব্যথাটা দিন দিন বেড়েই চলেছে। ও, তা ডাক্তার কি বলছেন? সব টেস্টের রিপোর্ট এখনো আসেনি, আরো কিছুদিন ক্লিনিকে রাখতে বলেছে। তা রোগ শোক তো মানুষের জীবনে আছে, অত ভেঙে পড়লে চলবে কেন? মাহমুদ। জি স্যার। তুমি বরং এক কাজ করো, তুমি কটা দিন ছুটি নিয়ে তোমার মায়ের কাছাকাছি থাকো, কেমন? মায়ের রোগটা আসলে কি তা স্পষ্ট করে না জানা পর্যন্ত স্যার আমি স্বস্তি পাচ্ছি না। অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। আমাদের আর্থিক সঙ্গতিও তেমন কিছু নেই। আগে থাকতে এত ভেঙে পড়ছেন কেন? এমনও তো হতে পারে যে ভাবির অসুখটা আসলে মারাত্মক কিছুই নয়। আমি রিটায়ার্ড মানুষ, সাই সম্পত্তি তেমন কিছু নেই, মনের জোর কমে গেছে। এত ভেঙে পড়বেন না, আপনারা ভেঙে পড়লে তো রোগী সাহস হারিয়ে ফেলবে। তাছাড়া ভবিষ্যতে কি হবে আমরা তো কেউই জানি না। লেট আস হোপ ফর দ্য বেস্ট। স্যার আসতে পারি? আসুন। আপনাকে ঠিক? আমি ফয়সাল, মীর ফয়সাল। আমাকে স্যার আপনি ঠিক চিনবেন না। ও, আমি এমএম কেমিক্যাল প্ল্যান্ট থেকে এসেছি। বসতে পারি? হ্যাঁ জি বসুন, অবশ্যই। থ্যাংক ইউ স্যার। আমাকে তুমি বললে আমি খুশি হতাম। ও, তা বেশ। তো বলো। স্যার, আমাদের কেমিক্যাল প্ল্যান্টে বেশ কিছু নবীন এবং প্রবীণ গবেষক কাজ করছেন।
তো আমার কাছে কেন এসেছো? পত্রিকায় দেখেছি আপনি একটি জৈব সার আবিষ্কারের গবেষণায় নিয়োজিত আছেন। আপনার মতো এত বড় একজন বিজ্ঞানী যদি আমাদের কেমিক্যাল প্ল্যান্টে কনসালটেন্ট হিসেবে নিয়োজিত থাকতেন, আপনি যদি থাকতে রাজি হতেন, তাহলে স্যার আমাদের প্ল্যান্টের যেমন সুনাম বাড়তো, আমরাও স্যার বেশ উপকৃত হতাম। কিন্তু মুশকিল হচ্ছে যে আমি তো একদম সময় দিতে পারবো না। সপ্তাহে 2-1 দিন স্যার। কনসালটেন্ট হিসেবে জাস্ট আপনি আমাদের গবেষণায় কিছু কোঅপারেট করলেন, আমাদের নতুন নতুন গবেষকদের আপনি গাইড করলেন, এই আর কি। আপনার প্রতিভার মূল্য আমরা দিতে পারবো না জানি, ধরুন মাসে লাখখানেক। দাঁড়া, কনসালটেন্ট হিসেবে সপ্তাহে 2-3 দিন গিয়ে দেখিয়ে দেয়া, তার জন্য মাসে 1 লাখ টাকা? জানি স্যার, আপনার মতো এত বড় একজন প্রতিভাবান, তার সম্মানে এতে কিছু কম হয়ে যায়। তা আমাদের নতুন প্ল্যান তো। আরে কম বলছো কেন? এ তো অনেক বেশি। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে জানো ইয়াং ম্যান, আমি আসলে আমার শিক্ষকতা আর গবেষণার বাইরে একদমই সময় দিতে পারবো না। স্যার, আমি কিন্তু খুব আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম। স্যার, আমাদের কেমিক্যাল প্রতিষ্ঠান একটি নতুন প্রতিষ্ঠান। স্যার, আপনার উজ্জ্বল উপস্থিতি আমাদের কাছে কিভাবে অনুপ্রাণিত করবে স্যার। স্যার, এদিকটা একটু কাইন্ডলি আপনি ভেবে দেখবেন। আমি না হয় স্যার আরেকদিন এসে খোঁজ নিয়ে যাব। হ্যাঁ, তুমি অবশ্য তোমার স্যাটিসফ্যাকশনের জন্য আসতে পারো, কিন্তু আমি আসলেই কিন্তু সময় দিতে পারবো না। জগলুল, জগলুল। জি ভাইজান। অনেকে চা দাও। জি না স্যার, আমি এখন চা খাবো না, আজ আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস সবাই। ম্যানেজার, আজ আমি তোমার উপরে খুব খুশি। এ সম্বর্ধনা আপনার পাওনা ছিল স্যার। তাছাড়া আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন সবজি কমপ্লেক্স করে কত সুনাম আপনি অর্জন করেছেন, এবং আপনার এই সম্বর্ধনার মাধ্যমে আপনার পরিচিতি আরো কত বেড়ে গেল। তাহলে স্যার মগজে ঘিলু কিছু আছে স্যার। ফরিদ, তুমি যে বক্তৃতাটা লিখে দিয়েছিলে খারাপ না, তবে এমন কঠিন কঠিন শব্দ যেগুলোর অর্থ আমি নিজেই বুঝি না। ওটা স্যার আমার মামা তো শালার বউ লিখে দিয়েছে। ও বিয়ে পাস তো স্যার, আমরা কিন্তু লোক কম জোগাড় করিনি। হাততালি, হইচই, শীষ এসবে মানিকনগরে মাঠ একেবারে গরম হয়ে উঠেছিল। আরো একটু সময় যদি বেশি পাইতাম তাহলে আরো মেলা লোকজন জোগাড় করতে পারতাম। মেয়ে মাখন ভাই, প্রতি বছর এরকম একটা করে সম্বর্ধনা সভার আয়োজন করা যায় না? অবশ্যই যায়। এরপর থেকে এর 3 গুণ লোক জোগাড় করতে হবে, মাঠের কোথাও যেন ফাঁকা না থাকে। বুঝতে পারছি দুলা ভাই আপনি কি চাচ্ছেন। আপনি যখন ডাইসে এলেন, ব্যানার সহ মিছিল সহ লোকজন এলো, আপনার ব্যবসায় উন্নতি হোক স্লোগান দিল, এই আপনি চাচ্ছেন তো দুলা ভাই? আরে এই তো মেয়া মাখন। জি দুলা ভাই। এখন থেকে চান্দা করে নয়। তাহলে তো কোনো কথাই নাই দুলা ভাই। এখন থেকে যদি এটাই আপনি করতে চান, তাহলে লোক ভাড়া করে ট্রাক করে নিয়ে আসবো, মাঠে রানাতে কোনাতে 1 ইঞ্চি জায়গাও খালি থাকবে না। শাহিন, পরশু দুপুরে তুমি লাঞ্চ থেকে কটায় ফিরেছো? কেন স্যার? প্রশ্ন নয়, উত্তর দাও। 1.5 ঘন্টা বা 1 ঘন্টাই হবে স্যার। লাঞ্চ ব্রেকের টাইম কত? স্যার আধা ঘন্টা। স্যার ওই মোরের হোটেলের কাচ্চি বিরিয়ানিটা স্যার এত বেশি টেস্টফুল ছিল, আমি স্যার 3 হাফ খেয়ে ফেলেছিলাম। তুমি কতটুকু খেলে বা না খেলে সেটা আমার জানার বিষয় নয়। লাঞ্চ ব্রেকের টাইম আধ ঘন্টা। আধ ঘন্টার বেশি 1 মিনিট সময় ব্যয় করবে না। যার তার সাথে অপ্রয়োজনীয় কথা বলবে না। ওকে? বাতাস কিছু বুঝতে পারছো? না স্যার, ঠিক বুঝলাম না। আমাদের উপর কারা যেন নজর রাখছে, তোমার চোখে পড়েনি? তেমন সন্দেহজনক কাউকে তো স্যার আমি নিজেও শিওর না, তবে মনে হচ্ছে আমাদের পেছনে লোক লেগেছে।
ওদের উদ্দেশ্যটাও ক্লিয়ার নয়। তুমি বলে সেদিন ভুলই করেছে। কি ভুল স্যার? বদরকে খুন করাটা ঠিক হয়নি। এবারে তো স্যার এসেছে, এবার কারা খুন করেছে? শাহিনের দিকে একটু চোখ রেখো। শাহিন? ও বোকা শোকালো, ও আবার কি করবে স্যার? যা বললাম তাই করো, সাবধানে মান নেই। ওকে স্যার। আমি তো আগেই বলে দিয়েছি যে আমি আসলে সময় দিতে পারবো না। স্যার, আমাদের কোম্পানিতে আপনাকে নিয়মিত যেতে হবে না। আপনি আমাদের কোম্পানির সঙ্গে যুক্ত আছেন, এটাই আমাদের জন্য যথেষ্ট। আপনি ভাববেন না স্যার, আপনার সম্মানই আমরা আরো বাড়িয়ে দেব। আমাকে কোনো কাজ করতে হবে না। সুধী মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখলেন ধারাবাহিক নাটক অতন্ত্র প্রহর, পরিবেশিত হলো অ্যারোমেটিক কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। নতুন ক্লোজ আপ মিনি মাইক্রো হোয়াইটনার্স এবং আসল মাউথওয়াশ সম্মিলিত ঝকঝকে দাঁত, তরতাজা নিঃশ্বাস, সাশ্রয়ী মিনি বহুবার ব্যবহার করা যায়। ক্লোজ আপ